দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা এরই মধ্যে জেনেছেন নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে তফসিল ঘোষণার। এর মধ্যে দলগুলো প্রচারে আছে মাঠে, নতুন নতুন রাজনৈতিক জোট প্রকাশ হচ্ছে এবং একের পর এক সেই খবরগুলো গণমাধ্যমে আসছে। এর মধ্যে আপনারা জানবেন প্রথম আলো একটি জরিপের আয়োজন করেছে, যে জরিপের ফলাফল প্রকাশ করতে শুরু হয়েছে। এই সব নিয়ে আমাদের আজকের আয়োজন। শিরোনাম চলতি সপ্তাহে তফসিল, ভোট কবে। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলিকে। আর এই আলোচনায় আজকে আপনাদের সঙ্গে থাকছি আমি শামসু চৌহান। দর্শক, চলে যাচ্ছে আজকের বার্তা কক্ষের অতিথির কাছে, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি। আপনাকে স্বাগত। প্রথমে জানতে চাইবো, আমরা এর মধ্যে নির্বাচন কমিশন থেকে খবর পেলাম যে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারে খবর পাঠানো হয়েছে, চিঠি দেওয়া হয়েছে 10 ডিসেম্বর, অর্থাৎ একদিন পরেই প্রধান নির্বাচন কমিশনারের বক্তব্য রেকর্ডের জন্য। সাধারণত প্রধান নির্বাচন কমিশনারের জাতির উদ্দেশ্যে যখন ভাষণ দেন তখনই তফসিল ঘোষণা এবং নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। তাহলে তফসিল ঘোষণা হতে তো এখন আর কোনো বাধা নেই। আপনাকে অনেক ধন্যবাদ। আসলে তফসিলের জন্য বর্তমানে কোনো সময়সীমা নাই, যে নির্বাচন কত দিনের মধ্যে করতে হবে এরকম কোনো সমস্যা। অন্তর্বর্তীকালীন সরকার যেদিন এসছে সেদিন থেকে ওনারা নির্বাচনের আয়োজন, তার জন্য সংস্কার করা, এই কাজগুলো করছে। নির্বাচন কমিশন তার সুবিধা মতন, তার মানে তার সমস্ত কর্ম পরিকল্পনাগুলো শেষ করে নির্বাচন তফসিল ঘোষণার আগে যে সমস্ত কাজগুলো থাকে মূলত সেই কাজগুলো যদি সে সম্পূর্ণ হয়ে যায় তিনি তখন তফসিল ঘোষণা করেন। এবং এর সাথে পলিটিক্যাল পার্টিগুলোর লিঙ্ক থাকে, যে পলিটিক্যাল পার্টি, দেশের নির্বাচনী পরিবেশ, আইন শৃঙ্খলা সব কিছু মাথায় নিয়ে নির্বাচনের তারিখ এবং সেই সাথে তফসিল ঘোষণা হয়। এর আগে যেটি ঘোষণা করা হয়েছিল সরকার পক্ষ থেকে, সেটাকে বলা হয়েছিল নির্বাচনী পথনকশা, মানে রোডম্যাপ ঘোষণা করা হয়েছিল। এবারে তাহলে আমরা তফসিলের সাথে সাথে অন্যান্য অনেক ঘোষণা নিশ্চয়ই আসবে, তার সাথে মানে মূল তারিখ যেটি, মানে কবে নির্বাচনের ভোট গ্রহণ হবে, সেই ঘোষণাটা নির্বাচন কমিশনের কাছ থেকে আমরা পেতে যাচ্ছি। আসলে সংবিধান অনুযায়ী এই দায়িত্ব নির্বাচন কমিশনেরই। নির্বাচন কমিশনই তফসিল ঘোষণা করবে এবং নির্বাচন অনুষ্ঠান করবে। এই জন্য যখন তফসিল ঘোষণা করে, মূলত তফসিলের মধ্যে 4টা জিনিস থাকে। মনোনয়নপত্র দাখিল করবে কোন তারিখে, বাছাই করবে কোথাও কবে, প্রত্যাহারের শেষ তারিখ কবে এবং ভোট গ্রহণের তারিখ। এটা দিয়েই মূলত তফসিলটা হয়। এই তফসিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশন কত দিনের ব্যবধান, মানে তফসিল থেকে ভোট গ্রহণ মোটামুটি 60 ডেজের মতন থাকে, বা তার প্লাস মাইনাস হতে পারে এদিক ওদিক, এই সময়সীমার মধ্যে নির্বাচনটাকে আয়োজন করে। তো এবার কমিশনের জন্য একটু বাড়তি চ্যালেঞ্জ আছে, যেহেতু গণভোটটা করতে হবে। তার মানে 13.5 কোটি জাতীয় সংসদেরও ব্যালট মুদ্রণ করতে হবে এবং 13.5 কোটি গণভোটেরও ব্যালট। সেই জন্য ওই ব্যালট মুদ্রণের জন্যে তো গভর্নমেন্ট প্রিন্টিং প্রেসগুলো ব্যবহার করা হয়, গভর্নমেন্টের যতগুলো প্রেস আছে সেটা ওই সময়টা একটু ক্যালকুলেট করে, কারণ এবার তো ডবল ব্যালট হবে, সময়সীমা তো ওই পরিমাণ লাগবে, এখানে ব্যালট তার বাইরে প্রিন্ট করা যাবে না। জি, এর আগে যেটি আমরা আলোচনা শুনেছি যে এই যে 10 থেকে 12 তারিখের মধ্যে যদি ঘোষণা হয়, আপনি বলছেন 60 ডেজের মধ্যে, অর্থাৎ জানুয়ারি, ডিসেম্বর, এটা হচ্ছে ডিসেম্বর মাস, জানুয়ারি, তাহলে ফেব্রুয়ারির এরকম 10-11 এর মধ্যেই এরকম সময়ের মধ্যে আশেপাশে হবে, এরকম নির্বাচনের তারিখ ঘোষণা আসতে পারে বলে অনুমান করা যায়। মানে এটাই স্বাভাবিক। এটাই স্বাভাবিক। আচ্ছা, আপনি যে প্রসঙ্গটি উঠালেন সেটি হচ্ছে যে নির্বাচনের সাথে গণভোট একসাথে হচ্ছে, সেইটা কি এবারের নির্বাচন কমিশনের ক্ষেত্রে বাড়তি কোনো চ্যালেঞ্জ আছে, নাকি একই সাথে মানুষ ভোট দিতে আসবে? যদি দাপ্তরিক প্রস্তুতি ঠিক থাকে তাহলে তো কোনো ঝামেলা হওয়ার কথা না, নাকি এখানে বাড়তি কোনো ঝুঁকি দেখছেন আপনি? আসলে আমাদের দেশে অবকাঠামোগুলো এরকম যে ইচ্ছা করলেই নির্বাচন কমিশন ভোট কেন্দ্র বাড়াতে পারবে না বা ভোট কক্ষ বাড়াতে পারবে না। আমাদের গ্রাম অঞ্চলে স্কুলগুলোর রুম অনেক কম, সেই জন্য ইলেকশন কমিশন যেটা এবার করছে যে মানুষের তো বাড়তি সময় লাগবে, এই যে 2টা ব্যালট ভোট দেবে, এই বাড়তি সময়টাকে অ্যাকোমোডেট করার জন্য 1 ঘন্টা সময়সীমা কিন্তু বাড়াচ্ছে, যে সকাল 7:30টায় শুরু হবে এবং 4:30টা পর্যন্ত, সকালের দিকে আধা ঘন্টা এবং বিকাল আধা ঘন্টা বাড়ায় 1 ঘন্টা সময়সীমা, ভোট গ্রহণের সময়সীমা বাড়ানো হয়েছে। আর আরেকটা যেটা, যে কমিশনের কাছে যে এই যে
মানুষ ভোট দিবে তার যে বাড়তি সময় লাগবে, এবং কাউন্টিংয়ের সময়ও কিন্তু একই পদ্ধতি হবে, যে কাউন্টিংয়েও কিন্তু সময় লাগবে। তো এখানে রাজনৈতিক দল এবং প্রার্থীরা সাধারণত যেটা করে যে নির্বাচন শেষ হওয়ার সাথে সাথেই ফলাফলের জন্য তাদের আর অপেক্ষা করার ধৈর্যটা থাকে না। এই জন্য কমিশনকে একটা প্ল্যানিং করতে হবে কিভাবে তারা এই যে কাউন্টিংটা কিভাবে করবে যেন যত দ্রুত সম্ভব জাতীয় সংসদ এবং গণভোটের ফলাফলটা দেওয়া যায়, এবং কোনটা আগে করবে সেটাও কমিশনের পরিকল্পনার মধ্যে থাকবে। কারণ ওই ফলাফল পাওয়ার জন্যে যে অস্থিরতা কাজ করে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা যদি বিশৃঙ্খলা রূপ নেয় তখন কিন্তু আইন শৃঙ্খলার জন্য একটা বাড়তি চ্যালেঞ্জ হয়ে যাবে। এবং আপনি জানেন তো এটা শীত কুয়াশা দুটাই, মানে অন্ধকার, অনেক এলাকায় তো পর্যাপ্ত রাস্তাঘাটে লাইট নাই, সেই জন্য বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা এই সুযোগটাকে ব্যবহার না করতে পারে, সেই জন্য আগাম প্রস্তুতিও দরকার। এবারে কিন্তু নির্বাচনের সময়ের ক্ষেত্রে যেহেতু গণভোট এবং জাতীয় নির্বাচন একসাথে, সেক্ষেত্রে বলা হয়েছিল যে 1 ঘন্টা সময় বাড়ানো, সকাল 8টা থেকে বিকেল 4টা নয়, এটা সকাল 7:30 থেকে 4:30 অথবা 7টা থেকে করা যায় কিনা, সেক্ষেত্রে সেটা কিন্তু অতিরিক্ত সকাল থাকে। বিশেষ করে গ্রাম অঞ্চলে তো কুয়াশা থাকে, সূর্যটা পরে ওঠে, এবং অত সকালে মানে 7টা থেকে না করে যেটা 7:30 থেকে যদি করে, এবং ওইদিকে 4:30, এবং 4:30 পৌনে 5টার মধ্যে কিন্তু আবার অন্ধকারও নেমে আসে গ্রাম অঞ্চলে। এই করে কমিশন আমার কাছে মনে হয় যে আধা ঘন্টা করে আগে পিছিয়ে করলে সময়টা অ্যাডজাস্ট করা যায়। এটা তাহলে শিডিউল ঘোষণার সময় আমরা বিস্তারিত জানতে পারবো আশা করা যায়। হ্যাঁ, আমরা তখন কমিশন যেটা করবে শিডিউল ঘোষণার সাথে সাথে ওনারা রিটার্নিং অফিসারও নিয়োগ করবে, এবং ভোট গ্রহণের সময়সীমা কতটুকু হবে রিটার্নিং অফিসার নির্বাচনী এলাকায় গণবিজ্ঞপ্তি করেও জানাই দিবে। আচ্ছা, এটা তো গেল নির্বাচনের তারিখ ঘোষণা, পরের বিষয়গুলো এবং টেকনিক্যাল বিষয়গুলো, কিন্তু আপনি এর মধ্যে কোনো অনিশ্চয়তা দেখছেন কিনা? আপনি জেনে থাকবেন যে এই সংসদ নির্বাচন নিয়ে পরবর্তী সব কার্যক্রম স্থগিত হচ্ছে, একটি রিট করা হয়েছিল 3 ডিসেম্বর, এবং এই রিটটার আজকে আইনজীবী ইয়ারুল ইসলাম আবেদন করেছিলেন। তিনি পরবর্তীতে উপস্থিত না হয় সেটি 2 বিচারপতি এই হাইকোর্ট বেঞ্চ এই রিটটা খারিজ করে দিয়েছেন আজকে। এটা আবার উত্থাপিত হতে পারে, এটার কোনো প্রভাব আসলে পড়ার সুযোগ রয়েছে কিনা? আসলে নির্বাচনী তফসিলের সাথে সাথে আমাদের সীমানা নির্ধারণের একটা জটিলতা কিন্তু আছে। সীমানা নির্ধারণেও কিন্তু কোর্টে রিট হয়েছে, ওটাতে মামলা আছে, মামলা চলছে, ওটাও নিষ্পত্তি হয়নি। আর কমিশন, আমি জানি না কমিশন এটা নিষ্পত্তি করে তফসিলটা দেওয়ার কথা, না হলে তো যেসব মামলাগুলো আছে, যেসব আসনগুলো, আর একটা আসনের সাথে অনেকগুলো আসনে জড়িয়ে থাকে, মানে একটা আসন থেকে কাটে আর একটা আসনে করে, তার যদি সীমানা নির্ধারণের জটিলতায় আটকায় যায় তাহলে কিন্তু তফসিল আটকে যাওয়ার কথা। কিন্তু যদি সীমানা নির্ধারণটা পরিষ্কার হয়ে থাকে তাহলে কমিশন 300 আসনেরই জন্য তফসিল ঘোষণা করতে পারবে। আর রিট যেটা করেছিল, রিটটা আপাতত খারিজ হয়েছে। আমরা আশা করি যে দেশের নির্বাচন ঠেকানোর জন্য কেউ এই ধরনের পদক্ষেপ নিয়ে আবার রিট করবে, এটা কারণ সব মানুষই এখন চাচ্ছে যে দেশের নির্বাচনটা হওয়া খুবই জরুরি। আচ্ছা, সীমানা নির্ধারণের যে বিষয়টি আপনি বলছেন, সেটি যদি সামনে আসে তাহলে তফসিল ঘোষণার পরেও কি সেটি আটকাতে পারে? তফসিল ঘোষণা হয়ে গেলে সাধারণত কোর্টগুলো এই ধরনের মামলাগুলো নেন না, কারণ আবার নির্বাচন শেষ হয়ে গেলে তারপরে আবার তারা কোর্টে যেতে পারে। কারণ একটা কার্যক্রম চলমান থাকা অবস্থায় যদি এটা কোর্টে মাঝখানে কেউ যায় তাহলে কাজটা তো মানে বাধার মুখে পড়ে। আপনি এই সময়ে নির্বাচনের ক্ষেত্রে যে ধরনের পরিবেশ দেখছেন, মানে আমি মাঠের রাজনীতির কথা বলছি, কারণ নির্বাচন তো নির্বাচন কমিশন একা করবে না, দলগুলো অংশগ্রহণ করবে, সাধারণ মানুষ, ভোটার, সবাই। তো নতুন নতুন জোটের আবির্ভাব হচ্ছে, দলগুলো কেউ তাদের প্রার্থী ঘোষণা করেছে, সবগুলো সিটে না হলে অনেকগুলো সিটেই করেছেন। এসবের বিবেচনায় আপনার পরিবেশটা কেমন মনে হচ্ছে এখন পর্যন্ত? আসলে নির্বাচনটা না অত্যন্ত একটা জটিল সমীকরণ। এই যে জোট করছে বিভিন্ন সব কিছু, এই জটিল সমীকরণটা একমাত্র সমাধানটা যে জিতে আসার জন্যে, এই সব কিছু জিতে আসার প্ল্যানিংটা করা আসলে। সেই জন্য এই জোট গঠন করে কিভাবে কার সাথে গেলে লাভ হবে, কার সাথে গেলে জিতে আসতে পারবে, কার সাথে কোন দল ক্ষমতায় কিভাবে যেতে পারবে, এই সমীকরণটা আসলে করে মাঠে। আর বর্তমানে যে পরিস্থিতি আছে নির্বাচনের জন্যে কিন্তু এখনও ওই পরিমাণ পরিস্থিতি উন্নয়ন হয়নি, কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি
একটা আমাদের মানুষকে যদি আস্থা না পায়, ভোটাররা যদি আস্থা না পায়, রাজনৈতিক দলগুলো যদি স্বাচ্ছন্দ্যে তাদের প্রচারণা না করতে পারে, তাহলে কিন্তু প্রথমে শুরুতেই যদি এই পরিবেশটা ধাক্কা খায়, তাহলে কিন্তু নির্বাচনটা সুষ্ঠুভাবে তোলা খুব কঠিন হয়ে ওঠে। এই জন্য কমিশন, আমি কালকে একটা ব্রিফিং দিচ্ছিলেন একজন কমিশনার, উনি বললেন যে আমরা যেদিন তফসিল দেব সেই দিন থেকে 48 ঘন্টা সময়সীমা দিয়ে দেব, সেই সময়সীমার মধ্যে সমস্ত যা প্রচারণা জন্য এতদিন লিফলেট পোস্টার সেগুলো যেন সরাই ফেলা। এইটা যদি রাজনৈতিক দল এবং প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্দেশটা যথাযথভাবে মানে যা নির্দেশ দিচ্ছে সেইভাবে যদি মানে যে প্রার্থীর অনুকূলে বা যার ইতে তাকে এই কাজটা করতে হবে, সেই রাজনৈতিক দলকে। তো এটা যদি তাহলে একটু মানুষ আশ্বস্ত হবে যে না, রাজনৈতিক দলগুলো কমিশনকে সহযোগিতা করবে নির্বাচনী আইন কানুন মানার ক্ষেত্রে এবং কমিশনের নির্দেশ মানার ক্ষেত্রে। আসলে নির্বাচন কমিশন একা কোনোদিনই নির্বাচন তুলতে পারে না, এটা বিশাল একটা কাজ। এখানে সরকারের সাংঘাতিকভাবে সহযোগিতা প্রয়োজন হয় এবং পলিটিক্যাল পার্টি আর প্রার্থী মূলত তারাই তো মাঠে বিশৃঙ্খলাটা সৃষ্টি করে, তারা নিজেদের মধ্যে মারপিট করে, নিজেরা আইন লঙ্ঘন করে। এইগুলো যদি তারা মেনে চলে তাহলে দেশে কিন্তু সুষ্ঠু নির্বাচন হতে কোনো অসুবিধা হয় না। এবার যে বিষয় সবচেয়ে বেশি আলোচিত, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এছাড়া 14 দল, এই দলগুলো অংশগ্রহণ করবে কিনা বা করতে পারছে কিনা। আওয়ামী লীগ যে করতে পারছে না সেটি এখন পর্যন্ত নিশ্চিত। সেক্ষেত্রে বাংলাদেশে আওয়ামী লীগের যারা ভোটার ছিলেন বা কর্মী বা প্যাসিভ কর্মী যারা ছিলেন তাদের ক্ষেত্রে অংশগ্রহণ নাম্বারের সংখ্যার বিবেচনায় আপনি যে অনুমান করতে পারেন তাতে আপনার কি মনে হয় সেইটা আসলে নির্বাচনে আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এবং শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অন্যান্য শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে বড় প্রভাব ফেলতে পারে কিনা? আসলে আমাদের অতীত অভিজ্ঞতা কি বলে, যখন কোনো রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি অথবা করেনি, তখন কিন্তু দেশের নির্বাচনটা সুষ্ঠুভাবে করা কিন্তু সম্ভব হয় না। আইন শৃঙ্খলা সাংঘাতিকভাবে পরিস্থিতি অবনতি ঘটেছে। তা এবার আওয়ামী লীগ কোনো কার্যক্রম করতে পারবে না, তার কার্যক্রমের উপর নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অন্য জোট সঙ্গীরা আছে, তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, যেহেতু তাদের উপরে কোনো বাধা নেই, কোনো রকম নিষিদ্ধ নেই, তারা করতে পারে। আওয়ামী লীগের ভোটার যেটা আপনি বললেন, কিছু নর্মাল ভোটার যারা আওয়ামী লীগকে ভালোবেসে ভোট দিত বা নর্মাল বা পছন্দ করে ভোট দিত, তারা হয়তো তাদের অস্তিত্বের কারণেই বর্তমানে তার নির্বাচনী এলাকা যে প্রার্থী থাকবে তার সাথে কাজ করবে তাকে টিকে থাকার জন্যে, কারণ সে ওখানে বিরূপ কোনো পরিস্থিতির মুখোমুখি হতে চাইবে না সে পরিবার বা তারা। আর যারা ঘোর আওয়ামী লীগার বা অন্ধ আওয়ামী লীগার, একদম কর্মী এই ক্যাটাগরির যারা বা পার্টির মেম্বার, হ্যাঁ পার্টি মেম্বার একদম খোদ যারা, তারা হয়তো চেষ্টা করবে এই সুযোগটা নেওয়ার জন্যে যে নির্বাচনটা কীভাবে নষ্ট করা যায়। সেটা হতে পারে তাদের হাতে টাকা আছে, সে টাকা ব্যবহার করে হতে পারে। যে অস্ত্রগুলো আছে, আমরা জানি যে আমাদের কিন্তু 24-এর সময় অনেক থানা লুট হয়ে অনেক অস্ত্র মানুষের হাতে চলে গেছে। তা বেআইনি অবৈধ অস্ত্র, অবৈধ টাকা, এই নির্বাচনের সমসাময়িক সময় আগে পরে নির্বাচনের দিন এগুলো ব্যবহার হবে, ব্যবহার হয়ে একটা বিশৃঙ্খলার সৃষ্টির সম্ভাবনা থাকবে। এটা যেহেতু আমাদের জানা কারণগুলো, যে কিছু অবৈধ টাকা, কিছু না অনেক টাকা আছে মানুষের হাতে এবং অস্ত্র আছে, তা যেহেতু কারণটা জানা আছে, সমাধানটাও আগে থেকে আগাম প্রস্তুতি নিয়ে সতর্ক অবস্থায় থাকতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে এবং ইলেকশন কমিশনে তার প্ল্যানিংয়ের মধ্যে রাখতে হবে এই টাকা এবং অস্ত্র কোন অবস্থাতে যেন নির্বাচনের সময় কোনো বিশৃঙ্খলা না সৃষ্টি করতে পারে। এই বিষয়গুলো জানা এবং আলোচিত, কিন্তু গত মাসের পর মাস ধরে আপনি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা দেখেছেন, সাধারণ মানুষের জীবনযাপন, মব তৈরি, তারপরে মব মোকাবেলার ক্ষেত্রে সরকারের যে ধরনের পদক্ষেপ, সেসব বিবেচনায় আপনার কাছে মনে হয় কিনা যে নির্বাচনে এগুলো শক্ত হাতে দমন করার জন্য বা এটা মোকাবেলা করার জন্য পরিস্থিতি বা প্রস্তুতি সরকারের পর্যাপ্ত আছে? আচ্ছা, আমরা এতদিন যেটা দেখেছি সেটা আমার কাছে হতাশাব্যঞ্জকই মনে হয়েছে। যে ধরনের বিশৃঙ্খলা করা, আইন নিজেদের হাতে তুলে নেওয়া, হেনস্থ করা মানুষকে, এবং এখনো পর্যন্ত খুন খারাপি রেট অনেক বেশি।
যেটা দেখা যাচ্ছে। তফসিল ঘোষণার পর যদি পরিস্থিতি নিয়ন্ত্রণ না করা যায়, উন্নতি না করা যায়, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তাহলে কিন্তু নির্বাচনটা যে ভালো মতন স্মুথলি পার হয়ে আসবে এটা ভাবার কিন্তু কোনো অবকাশ নেই। সেই জন্যে তফসিল ঘোষণার সাথে সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে, আর আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে তো আপনি জানেন যে প্রতিরক্ষা বিভাগ সমূহ, কর্মী সমূহ আছে, মানে তাদের যেটা উচিত হবে আইন পরিস্থিতিটা কঠোরভাবে সামাল দেওয়া, যে কোনো অবস্থাতে যেন কোনো বিশৃঙ্খলার রূপ না নেয়। আর দলগুলো, যেসব দলগুলো বর্তমানে মাঠে আছে, প্রচারণায় আছে, তারা যেন কোনো অবস্থাতেই নিজেদের মধ্যে কোনো সমস্যা বা দুই দলের মধ্যে সমস্যা, এগুলো যদি মাঠে তারা তৈরি করে, সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি কিছুটা হলে বেকায়দা হবে। কারণ আমরা সবাই অপেক্ষা করছি এবং সরকারের কমিটমেন্ট যে আমরা এটা খুবই একটা ভালো নির্বাচন করব, এবং আন্তর্জাতিক মহলও সবাই আছে। তা আমরা যদি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি খারাপ থাকে, আপনি কোনো অবস্থাতে নির্বাচন কিন্তু ভালো করা যাবে না। কারণ এই মব যেটা দেখছেন সেটা কিন্তু ইলেকশনের দিনে মব তৈরি হবে। কারণ যখন রেজাল্ট নিয়ে যায় রিটার্নিং অফিসারের কাছে, তখন যে প্রার্থীরা হেরে যায় তারা এমনি আমাদের নির্বাচনী কালচারে মুহূর্তের মধ্যে হাজার হাজার লোক কিন্তু সেই কেন্দ্রের আশেপাশে হাজির হয়ে যায়, এবং কেন্দ্রে কাউন্টিং, এবার কমিশন বেশ কতগুলো শক্ত সিদ্ধান্ত আছে, যেমন কাউন্টিংয়ের সময় পর্যবেক্ষক, সাংবাদিক এবং পোলিং এজেন্টরা যারা উপস্থিত থাকবে তারা শেষ থেকে শেষ পর্যন্ত থাকবে, এবং মাঝখানে কোনো কিছু তারা রিলে করতে পারে যে অমুক জন এগিয়ে আছে, অমুক, এই জিনিসগুলো করতে পারবে না একদম। তাতে কী হবে যে আশেপাশে যে উত্তেজনাটা সৃষ্টি হয় এটার জন্যে, সেই উত্তেজনাটা হয়তো কিছুটা হলে লাঘব হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে যে টেকনিক্যাল এক ধরনের প্রস্তুতি, কিন্তু অন্যান্য সময়ের যে বাস্তবতা, এবারের যে বাস্তবতার কিছুটা আলাদা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে 5ই আগস্টের পরে বিভিন্ন থানা লুট হওয়া অস্ত্র, এটা আসলে কার হাতে আছে, এবং এটার তো সম্পূর্ণ সুরাহা এখন পর্যন্ত হয়নি যখন নির্বাচন হচ্ছে। তাহলে সেইটার প্রভাব আসলে কি দিয়ে ঠেকাবে? কারণ এই অস্ত্রগুলো পুলিশের হাতে ছিল, এখন বাইরে কারো হাতে, এবং পুলিশ দুর্বল, সেটাও এখনো রিকভার হয়েছে বলে দৃশ্যমান মনে হচ্ছে কি আপনার কাছে? তাদের মনোবলটা ওইভাবে এখনো চাঙ্গা হয়নি। রাস্তাঘাটে আমরা যেমন দেখি পুলিশকে আর আগের পুলিশকে দেখি, এ দুটোর মধ্যে তাদের আচরণগত অনেক তফাৎ বোঝাই যায়। তারা এখন অনেক সফট, বেশি সফট। না মানে কি পুলিশ আদতেই সফট হয়ে গেল, নাকি আসলে পরিস্থিতির কারণে? পুলিশ তো সফট হওয়ার ব্যাপারে না, কারণ আমাদের মতন দেশে, অনুন্নত দেশগুলোতে আইন শৃঙ্খলা একটা বড় সমস্যা। সেখানে চীনে পুলিশিংটা যদি কমে যায়, জনগণ তো তাহলে পুলিশকে ভয় পাওয়ার কথা না, অ্যাটলিস্ট আইন শৃঙ্খলা মানার ক্ষেত্রে বাধ্য করতে পারবে না। কিন্তু আইন শৃঙ্খলা জানে মানে, নির্বাচনী আইনগুলো জানে মানে, সেই ক্ষেত্রে তো জনগণকে বাধ্য করতে হবে যে তোমরা এটা মানতে হবে তোমাদের। সেই জায়গাটা তো কঠোর হতে হবে, মানানোর ক্ষেত্রে তো কঠোর হতেই হবে। কিন্তু আমাদের তো আইন আর্মিকে, সেনাবাহিনীকে কিন্তু ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মাঠে, এবং ফেব্রুয়ারির শেষ তারিখ পর্যন্ত তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ারটা 2 মাস করে বাড়ানো হচ্ছিল, এবারে শেষ নির্বাচনের মাস পর্যন্ত রাখা হয়েছে। এটা যেটা আমাদের গোয়েন্দা বাহিনীর কিন্তু সোর্স থাকা কথা, যে এই অস্ত্রগুলো কোথায় আছে, কার কাছে আছে। যদি গোয়েন্দা বাহিনী যদি সঠিকভাবে সোর্সটা কাজে লাগায়, অস্ত্রগুলো যদি হয় প্রত্যাহার করে নেওয়া, তাদের কাছ থেকে নেওয়া, এবং আমার মনে হয় একটা নির্দেশও আসবে কিছুদিন পরে যে যাদের কাছে এই বেআইনি অস্ত্র আছে তারা থানায় জমা, বেআইনি না, ইভেন আইনি, মানে যাদের কাছে অস্ত্র আছে বৈধ এবং অবৈধ, এই দুই ধরনের অস্ত্রই থানায় জমা দেওয়ার জন্য একটা সার্কুলার অবশ্যই আমার ধারণা যে দিবে। এই ধরনের সার্কুলার এর আগে আমরা দেখেছি, যাদের মানে কাগজপত্র করা থাকে, একদম বৈধভাবে অস্ত্র বহন করতে পারেন, তাদেরও অস্ত্র নির্বাচনের আগে জমা দেওয়ার বিষয়ে ঘোষণা দেওয়া হয়। এটা এক ধরনের একাডেমিক আলোচনা, কিন্তু যে সমস্ত অবৈধ অস্ত্র, সেইটা এতদিন পর্যন্ত কেন করতে পারেনি সরকার? যদি সরকার এটা করতেই পারতো, তাহলে এই 15 মাস যথেষ্ট সময় ছিল কিনা তাদের হাতে? আর এখন যদি তারা এই ধরনের ঘোষণা দেয় যে অবৈধ অস্ত্র থাকলে আমাকে দিয়ে দাও, সরকারকে দিয়ে দাও, তাহলে তারা থানায় যে জমা দিয়ে আসবে বলে মনে হয়? আমি অবশ্য ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, যদি আইন শৃঙ্খলা বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয় এবং তাদের ওই পরিমাণ ক্ষমতা দেওয়া হয়, দায়িত্ব দেওয়া হয়, তাহলে তারা এটা উদ্ধার করার কথা এবং উদ্ধার করতে পারার কথা। কারণ পুলিশের খাতায় কোনো কি বলবো, কোনো বেআইনি কার্যক্রম করে এই ধরনের লোকের
তালিকায় নাম নাই এটা কিন্তু ভাবা যায় না, কারণ আমাদের খালি গোয়েন্দাদের সোর্সগুলো জানি সঠিক হয়, এবং এটা উদ্ধার না করলে কিন্তু আসলে আমরা ভবিষ্যতে বিপদে পড়ব। ইলেকশন তো যাবেই এবং ভবিষ্যতে বিপদে পড়ব। সেই জন্য এটা এখন থেকে এটা শুরু করা উচিত, এবং আমার মনে হয় এর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইলেকশন কমিশন এবং যারা মাঠে কাজ করতে তারা একসাথে বসে যৌথভাবে এইসব সমাধানের পথগুলো বের করে নিয়ে আসা উচিত। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন বিষয়ে যখন কথা বলা হচ্ছে, তারা নির্বাচন এবং ভোটের মাঠ সব বিষয়েই কথা বলছেন এবং তারা সর্বোচ্চ প্রস্তুতি, নিরাপত্তার সমস্ত কথা বলছে। কিন্তু মানে আপনি দৃশ্যত যা দেখছেন মাঠে, আপনি নির্বাচন কমিশনে ছিলেন, নির্বাচন কমিশনের সাথে তাদের সম্পর্ক, নির্বাচন কমিশনকে তো আমরা কোনো ফাংশন করতে এখন পর্যন্ত বড় কোনো নির্বাচন পরিচালনা করতে দেখিনি। সেক্ষেত্রে এখন পর্যন্ত যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা যথেষ্ট মনে করছেন কিনা আপনি? আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনেক ধরনেরই করছে, কিন্তু সেটা মানুষের কাছে ঠিক দৃশ্যমান হয়ে উঠছে না। যে পরিস্থিতি উন্নতি হলে যে একটা দৃশ্যমান হওয়ার কথা, সেটা কিন্তু হচ্ছে না। মানুষ এখনও কিন্তু আশ্বস্ত হতে পারছে না যে ঠিক পরিস্থিতিটা উন্নতির দিকে যাচ্ছে। তার মানে তাদের আরও বেশি মাঠে তাদের কার্যক্রমটা আরও বেশি করতে হবে। অর্থাৎ এখন পর্যন্ত আমরা আসলে এরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে নির্বাচনের দিকে এগোচ্ছি। হ্যাঁ, আমরা আশা করছি তো তফসিল দেওয়ার সাথে সাথে হয়তো রাতারাতি কোনো পরিস্থিতি পাল্টায় না, তবুও তো আশা করতে অসুবিধা নেই। আমরা আশা করব যে এই পরিস্থিতি সরকারের পুরো নিয়ন্ত্রণে থাকবে, যে আইন শৃঙ্খলাটা, এটা তো সরকারের দায়িত্ব। এই আইন শৃঙ্খলা ঠিক করে দেওয়া সরকারের দায়িত্ব, কিন্তু নির্বাচনী পরিবেশ তৈরি করা, লেভেল প্লেইং ফিল্ড ঠিক করে দেওয়া, প্রার্থীদের নিরাপত্তা, এগুলো কিন্তু আবার নির্বাচন কমিশনের ইতে পড়বে। এবার একটু আসি, যদি মানে আমরা একটু অন্য জায়গায় আসি। এতক্ষণ পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ দল নিয়ে কথা বলেছি আমরা, বা অন্য দলগুলো। প্রশ্নটা এরকম যে আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ, তারা দৃশ্যত অংশগ্রহণ করতে পারছে না, কিন্তু যে সমস্ত দল এখনও আইনগতভাবে নিষিদ্ধ করা হয়নি, তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায়, যেমন জাতীয় পার্টি বা 14 দলের অন্যান্য যে দলগুলো, তারা আসলে নির্বাচন কমিশনের কাছে যদি মানে নমিনেশন ফর্ম নিয়ে কেউ যদি তুলতে যায় বা অংশগ্রহণ করতে যায়, তাতে কোনো বাধা আছে কিনা, বা ইসি আসলে এখানে কি ভূমিকা রাখতে পারে? যে দল নিষিদ্ধ করা হয়নি কার্যক্রম, প্রত্যেকটা দলই নিষিদ্ধ ছাড়া প্রত্যেকটা দলের রেজিস্ট্রেশনটা করেছে ইলেকশন কমিশনের সাথে, তারা নির্বাচন করার জন্য এই রেজিস্ট্রেশনটা। তার মানে এইসব দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই, কোনো বাধা নেই। তার মানে এটা যে নির্বাচন কমিশন অন্য দলগুলো যে ধরনের সুযোগ সুবিধা দিবে বা পাওয়ার অধিকারী, ঠিক তারাও সেই ধরনের সুযোগ সুবিধা পাওয়ার অধিকারী। যেহেতু তাদের কোনো কার্যক্রম নিষিদ্ধ না, তারা তো বৈধ দল এবং রেজিস্টার, অবশ্যই আইনগতভাবে। আপনি আইনগতভাবে যদি কারোর রাইট থাকে, সেটা তো থামানো যাবে না। কিন্তু নির্বাচন কমিশনকে তাদেরকে কোনো বৈঠকে আমরা আমন্ত্রণ যখন জানানো হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলকে, আজকেও গিয়েছিল কোনো দল, কিন্তু এই জাতীয় পার্টি বা এই ধরনের দলকে আমরা কখনো দেখিনি। এর কারণটা কি আসলে? আসলে নির্বাচন কমিশন এটা খোলাসা কোনো সময় করেনি, কোনো সময় বলেনি যে কেন তারা এই দলগুলোকে ডাকেনি, সেখানে বোঝা যায়নি। কিন্তু আমার কাছে মনে হয় নির্বাচন কমিশন যখন একটা নির্বাচন পরিচালনা করছে, তখন সব দলের জন্যে সমান অধিকার, সমান সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। এবারে আসি, বিএনপির একটি বড় গুরুত্বপূর্ণ দল হিসেবেই বিবেচনা করা হচ্ছে ভোটার এবং সব সার্বিক বিবেচনায়। তার চেয়ারপারসন এখন অসুস্থ খালেদা জিয়া, এবং তারেক রহমান লন্ডনে। অনুমান করা যাচ্ছে যে কোনো সময় কিছুটা শারীরিক অবস্থা ভালো হলে খালেদা জিয়া লন্ডনে চিকিৎসার জন্য যাবেন। সেক্ষেত্রে দেশের বাইরে যদি দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি থাকেন, এটা আসলে বিএনপির বিষয় নাকি এটা নির্বাচনের ক্ষেত্রেও কোনো প্রভাব ফেলতে পারে বলে আপনার অনুমানে আসে? এটা হল বিএনপির চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারপারসন, এই দুইজনই যদি বাইরে যায়, সেই ক্ষেত্রে নির্বাচনের পুরো এই যে কার্যক্রম পরিচালনার জন্য তো দল থেকে একটা বড় প্ল্যানিং করা হয় তাদের একটা। তো এই ক্ষেত্রে দায়িত্ব নেওয়া, দেখেন এই বড় বড় আন্দোলনের সময়ও কিন্তু মানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে ছিল, উনিও অসুস্থ ছিলেন, কিন্তু তারাও কিন্তু আন্দোলন করেছে। সেটি বিএনপি তাদের মানে কার্যক্রম বা কাকে নেতা ঠিক করবে সেটি তারা তাদের করবে। আমার প্রশ্ন হচ্ছে, সেটি আসলে শুধু বিএনপির বিষয় নাকি এটা সার্বিকভাবে নির্বাচনে আসলে কোনো প্রভাব ফেলার সুযোগ আছে? আসলে এটা শুধু বিএনপির ব্যাপার, যে বিএনপি আর বিএনপি কিভাবে এটাকে ট্যাকেল করবে, তাদের নেতাকে কিভাবে তারা উপস্থাপন করবে ভোটারের কাছে। এটা যে নির্বাচনকে এইখানটাই প্রভাবিত করে, যে ভোটার দেখতে চায় আসলে আমি এই দলকে ভোট দিচ্ছি, আমার নেতাকে, আমার
নেতা কি, এই জায়গাটা ভোটারের মনস্তাত্ত্বিক জায়গা একটা কাজ করে। কিন্তু এমনি নির্বাচন করার ক্ষেত্রে, নির্বাচন পরিচালনা করার অন্য কোনো ক্ষেত্রে আমার মনে হয় না খুব একটা প্রভাব বিস্তার করবে। এবারে আসি একটু, আজকে নির্বাচন কমিশনের সাথে বৈঠক হয়েছে, তার মধ্যে জামাত ইসলামী বৈঠক করেছে এবং সেখানে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া মোহাম্মদ গোলাম পরোয়ার তিনি বলেছেন ভোটের মাঠে এখনও সমান সুযোগ তৈরি হয়নি, কিন্তু রাজনীতিবিদ, অন্যান্য দলের যারা বক্তব্য রাখছেন তারা নির্বাচন কমিশনেও আসেন, আমাদের সাথেও কথা বলেন সাংবাদিকদের সাথে, তখন তারা বলছেন যে জামাত ইসলাম এখন পর্যন্ত সবচেয়ে বেশি সুবিধা আছে, মানে এর আগে যত নির্বাচনে অংশগ্রহণ করেছে বা করতে পারেনি সে সমস্ত সময়ের তুলনায়। অথচ তারা এখন বলছে নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নেই তাদের জন্য। মানে লেভেল প্লেইং ফিল্ডের প্রসঙ্গটা নির্বাচনের সময় সবসময় আসে, এটা আসলে কি? আসলে লেভেল প্লেইং ফিল্ডটা কি দিয়ে নির্ধারিত হয়? আপেক্ষিক ব্যাপার, এটা খুবই আপেক্ষিক ব্যাপার। যখন কোনো রাজনৈতিক দল বা প্রার্থীর অনুকূলে যদি কোনো কাজ না হয় তখনই তিনি এটা অভিযোগ তোলেন যে আমার মানে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট হয়ে গেল। কিন্তু উনি নিজে বা ওই দল যে লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে সেটা দিকে তারা খেয়াল করে না। আসলে আমাদের লেভেল প্লেইং ফিল্ডটা এতই আপেক্ষিক, এটা আমাদের দেশে ঠিক সমানভাবে হয় না। আপনি চিন্তা করেন, এই যে এতদিন আমরা যে প্রচারণা দেখলাম, প্রচারণা বিভিন্ন, যার পয়সা আছে, যে দলের পয়সা আছে বা যে প্রার্থীর পয়সা, তারাই তো করতে পেরেছে, তা যার পয়সা নেই সে তো করতে পারেনি। কিন্তু নির্বাচনে তো এখানে আপনি বড় ধরনের একটা বৈষম্য দেখা যাচ্ছে না, মানে যার অর্থ নাই সে কিন্তু মানুষের কাছে এখন যেতে পারেনি, সে অপেক্ষা করবে হ্যাঁ কখন আমি প্রতীক পাবো, মানে টাকা থাকা না থাকা এটা, কিন্তু মানে দল হিসেবে লেভেল প্লেইং ফিল্ড আসলে কিসে নির্ধারিত হয় এটা জানতে চাই। তাহলে এটা কি দল যেসব দল প্রচারণা করলো তারা কি অন্য দলের সাথে তাদের লেভেলটা নষ্ট করে ফেললো না? মানে সে এই যে টাকা, এই টাকাগুলো কোথায় তারা হিসাব দিবে, কোথায় যায়? মানে তারা অলরেডি তো লেভেল প্লেইং বা একটা পরিবেশ নষ্ট করেছে। ইলেকশন কমিশন এটা প্রথমে থামাতে পারতো, কিন্তু তারপরে ইলেকশন কমিশন তফসিলের দিন, মানে ইলেকশন কমিশনের ধারণা যখন তফসিল হবে এই পুরো নির্বাচনী আইনের প্রয়োগ করার ক্ষমতা তারা পায়। আসলে কিন্তু তা না, নির্বাচন কমিশনের একটা ইনহারেন্ট পাওয়ার থাকে সুষ্ঠু নির্বাচন করার জন্য। এই ইনহারেন্ট পাওয়ারটা কোথাও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেখা নাই, কিন্তু তাকে সুষ্ঠু নির্বাচন তোলার জন্য যে ক্ষমতাটা দেওয়া আছে আইনে, এটা যদি তারা প্রয়োগ করতে পারে, তাদের যে ক্ষমতাটা ইনহারেন্ট আছে, তাহলে কিন্তু অনেক প্রার্থী সংযত আচরণ করবে। আচ্ছা, এবার একটু আসতে চাই, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন আজকে আমাদের প্রথম আলো থেকে জাতীয় জনমত জরিপ 2025-এর রিপোর্ট প্রকাশ শুরু হয়েছে, 3 দিন ব্যাপী চলবে। আজকে প্রথম দিনে বেশ কয়েকটি বিষয় সামনে এসেছে, তার মধ্যে জাতীয় জনমত জরিপে বলা হচ্ছে অন্তর্বর্তী সরকার যেভাবে দেশ চালাচ্ছে তাতে মানুষ কতটা সন্তুষ্ট বা অসন্তুষ্ট। এর মধ্যে যে রিপোর্টটা এসেছে সেটি মোটামুটি এরকম যে 49% মানুষ কিছুটা সন্তুষ্ট এবং অত্যন্ত সন্তুষ্ট এই সংখ্যা হচ্ছে 5%। আপনি কি মনে করেন এটা নিয়ে কোনো মন্তব্য করবেন কিনা? আসলে এখানে মন্তব্য করার মতন আমার কিছু নাই। মানুষ যারা সন্তুষ্ট, তারপরে আমার কাছে মনে হচ্ছে যে সন্তুষ্ট যেটা বলেছে 49, এটা কিন্তু ভালো, এটা একটা গভর্নমেন্টের জন্য কিন্তু ভালো পজিশন। আর অতিরিক্ত সন্তুষ্ট হয়তো যারা অনেক বেশি সুবিধা পাচ্ছে তারা হয়তো বলেছে, কিন্তু এমনি সন্তুষ্ট যেটা, সেটাই একটা সরকারের প্রতি। আমাদের দেশে আসলে তো সম্পদ কম, চাহিদা অনেক বেশি, সব সমস্যার সমাধান করা যায় না। দেখেন এই সরকারকে কিন্তু আমরা যতই বলি দুর্বল সরকার, কিন্তু এখন এই সমস্ত দাবি দেওয়া কিন্তু এই সরকারের আমলে উত্থাপিত প্রতিদিন হচ্ছে। আপনার কাছে দুর্বল সরকার মনে হচ্ছে? অবশ্যই, যদি দুর্বল যদি নাই হয় তাহলে তো এতদিন আইন শৃঙ্খলা মানুষ ভুগতো না, আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হতো, জিনিসপত্রের দামটা কিছুটা হলে নিয়ন্ত্রণে থাকতো, মানুষ তো যে খুব সুখে আছে তা না। কিন্তু এই সরকারের একটা প্লাস পয়েন্ট যে সকল স্তরে মানুষের সহযোগিতা তারা পেয়েছে, সমর্থন তারা পেয়েছে। এই সরকারের আমলে সবচেয়ে বড় যে কাজটি হয়েছে সেটি হচ্ছে তারা সংস্কার কার্যক্রম করেছে এবং সে বড় মাত্রায় কাজ করেছে। সেটি নিয়ে প্রশ্ন ছিল অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে মানুষ সন্তুষ্ট কিনা, এবং সেই বিষয়ে তারা অর্থাৎ সংস্কার কার্যক্রম নিয়ে কেবলমাত্র সংস্কার, সেখানে 41% মানুষ সন্তুষ্টির কথা বললেও 37% আবার অসন্তুষ্টির কথা বলেছে। এই নাম্বারটা কিন্তু কম না। আসলে সংস্কার তো কাগজ কলমে হলে হবে না, কাগজ কলমের সুপারিশ তো অনেক কিছু আছে। আমরা ইলেকট্রাল রিফর্মস কমিশনের সুপারিশ বা আমরা যদি ইলেকশনে দেখি
ইলেকশনে তো এখনও সেরকম বড় সংস্কার আমাদের চোখে পড়েনি। হ্যাঁ, একটা আপনি বলতে পারেন যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন বন্ধ করে দিচ্ছে, না ভোট হবে বিনা প্রতিদ্বন্দ্বী। এতে কিন্তু দুইটা জিনিস হয়েছে। একটা হলো নির্বাচনকে নষ্ট করার একটা সুযোগ সৃষ্টি হবে, কারণ যে যখন দেখবে যে আমার তো আমি একা হয়ে যাচ্ছে, আমি একটা ডামি ক্যান্ডিডেট দিয়ে আমি থাকি, আমি না ভোটের সাথে যুদ্ধ করতে চাই না, কারণ আমাকে 25% লোক ভোট দেবে, না ভোট তো 30% পড়ে যেতে পারে, তার চাইতে আমি একটা দামি দিয়ে দিই না ভোট, তাহলে আমাকে করা লাগবে না, এই একটা জায়গা। আর তার মানে আর একটা দিক যদি আপনি চিন্তা করেন, আমাদের দেশে কি সৎ জনপ্রিয় কোনো নেতা নাই যে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়ে যেতে পারে? আমরা মাথায় রেখেছি 2014 সালকে, যে সেখানে 153টা বিনা প্রতিদ্বন্দ্বিতা, অথবা আইনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কেটে দাও। কিন্তু এটা তো হতে পারে না যে কোনো সমস্যার সমাধান করা এক জিনিস, আর সমাধান থেকে পালানোর জন্য এটা করা, অর্থাৎ এটা একটা মানে অন্যরকম মোকাবেলা। আমরা আলোচনার শেষ প্রান্তে আমার সবশেষ প্রশ্ন, না ভোটের ক্ষেত্রে সেই বিষয়টি যেটি হচ্ছে যে কাউকে পছন্দ নয় সেই রকম না ভোট দেওয়ার সুযোগ রাখা হয়নি, এটা আসলে কৌশলগত কোনো অবস্থান বলে আপনার মনে হয় কিনা, যার মাধ্যমে এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারছে না তারা না ভোট দিতে পারতো, তাদের সেই জায়গাটি থাকছে না, এটা মনে হয় কিনা? দেখেন, একটা ভালো আইন করতে গেলে আপনি কিন্তু কোনো কৌশল কিন্তু প্রয়োগ করতে পারেন না। ভালো আইন মানুষের ভালোর জন্য চিন্তা করে আইন করা হয়। না ভোট হলে ইলেকট্রাল রিফর্মস কমিশনের সুপারিশে ছিল যে সব আসনে না থাকবে, কিন্তু ইলেকশন কমিশন শুধুমাত্র বিনা প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রেই ওখানে না ভোটটা করেছে। আর যদি আমরা আইন কোনো কিছুর দিকে তাকিয়ে আইন করি, সেই আইন কিন্তু আসলে টেকসই আইন হয় না। আইন করতে দীর্ঘ মেয়াদ। সেরকম হয়েছে বলে মনে হয় এই আইনটার ক্ষেত্রে? আমার কাছে না ভোট না, অবশ্যই না। না ভোট সকল ক্ষেত্রে রাখা উচিত ছিল। আপনি সেটাই মনে করেন? জি জি। অনেক ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি, তার সঙ্গে আমরা কথা বলছিলাম নির্বাচনের তফসিল ঘোষণা হতে যাচ্ছে এই সপ্তাহে, সেই বিষয়টি নিয়ে এবং এই সময়ের সমসাময়িক রাজনৈতিক দল এবং অন্যান্য বিষয় নিয়ে যেটি নির্বাচনকে প্রভাবিত করতে পারে। রাজনৈতিক এমন নানা বিষয় এবং বিশ্লেষণ জানতে আমাদের সঙ্গে থাকুন। প্রথম আলোর এই আয়োজন বার্তা কক্ষ দেখুন prothomalo.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। ধন্যবাদ আজ যারা সঙ্গে ছিলেন।